উত্তরাখণ্ডের দেবভূমি ভ্রমণ অনেকটা স্বর্গে বিচরণের মতো। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আর তার পাশে বয়ে যাওয়া ভাগীরথী, অলকানন্দা, মন্দাকিনী। অসাধারণ এই সৌন্দর্যের মাঝখানেই আমরা কাটিয়ে ফেলেছিলাম বেশ কিছুদিন। আর আজকে আমাদের গন্তব্য ছিল বদ্রীনাথ। আগের পর্বে আমি দেখিয়েছিলাম কেদারনাথ ভ্রমণের পর সেখান থেকে সীতাপুর থেকে আমাদের পাণ্ডুকেশ্বর আসার সমস্ত তথ্য। আর আজকের এই পর্বে দেখাবো পাণ্ডুকেশ্বর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে বদ্রীনাথ ধাম দর্শন। অসাধারণ এই যাত্রাপথ জীবনে ভুলব না। চীন তিব্বত সীমান্তে অবস্থিত এই বদ্রীনাথ শহর অসাধারণ এক জায়গা। আর বদ্রীনাথ ধাম দর্শন কোনোদিনও ভুলতে পারবো না। পাশ দিয়ে বয়ে যাওয়া অলকানন্দা নদী আর তার পাশে বদ্রীনাথ ধাম দর্শন, সে ছবির মতো। এই বদ্রীনাথ ধাম দর্শন নিয়ে আজকের আমার এই পর্বে। মর্নিং, আজকে 9 মার্চ। আমরা এখন আছি বদ্রীনাথে যাওয়ার পথে। পাণ্ডুকেশ্বর আমাদের হোটেল, ভীষণ সুন্দর হোটেল আর প্রচণ্ড ভালো ভিউ। গলাটা ভেঙে গেছে, ঠান্ডা লেগে গেছে, ভীষণ সুন্দর ভিউ। আমরা এই মুহূর্তে যাব বদ্রীনাথ মন্দির দর্শন করে যাব আউলি। অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, দুর্দান্ত এখানকার অ্যাটমসফিয়ার। কিন্তু যুদ্ধের আবহে এই জায়গা কিন্তু খালি হয়ে গেছে। এখন কিন্তু ট্যুরিস্ট ভীষণ কম, যারা আছে তারাই আছে, এসে গেছে। নতুন করে ট্যুরিস্ট কিন্তু এই রকম পিক সিজনেও ঢুকছে না। এটা একটা ঘটনা, যার জন্য বেশ খালি। এখন আমরা বদ্রীনাথ টেম্পলে যাব, তারপরে ওখান থেকে বেরিয়ে যাব আউলি। আর এখানকার যে ওয়েদার আর এখানকার যা সুন্দর অ্যাটমসফিয়ার পরিবেশ, সেটা একটু দেখাই আপনাদের। অসম্ভব সুন্দর অ্যাটমসফিয়ার আর অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আমরা যাব, এখান থেকে নন্দাদেবীও দেখা যায়, যোশীমঠও যাব। যোশীমঠ হয়েই কালকে এসছি, পুরোটাই দেখাবো। এই রাস্তাটা গেছে বদ্রীনাথের দিকে, আর এদিক উল্টো দিকে গেছে আমাদের যোশীমঠ। একদম যোশীমঠ হয়ে আমরা কালকে এই রাস্তা দিয়েই ফিরবো হরিদ্বার। বিউটিফুল, দারুণ সুন্দর জায়গা। বদ্রীনাথ যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম পাণ্ডুকেশ্বর। রাত্রিবাস করেছিলাম পাণ্ডুকেশ্বরেই, কারণ এখান থেকে মাত্র 22 কিলোমিটার বদ্রীনাথ। আর পাণ্ডুকেশ্বর বেশ নিরিবিলি আর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে এক অসাধারণ জায়গা। কথিত আছে পাণ্ডবরা এই স্থানেই অজ্ঞাতবাসে বেশ কিছুদিন কাটিয়েছিলেন। তাই এখানেই রয়েছে পাণ্ডবদের মন্দির এবং বিভিন্ন মূর্তি। এই পাণ্ডুকেশ্বর গ্রাম থেকে পরের দিন সকাল হতেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। আর এই পাণ্ডুকেশ্বর থেকে বদ্রীনাথের 22 কিলোমিটারের রাস্তা ভোলবার নয়। অসাধারণ রাস্তা, যা প্রাকৃতিক সৌন্দর্য দেখবার মতো। আর তা এই মধ্যেই চোখে পড়ছিল বিভিন্ন স্থানে বরফ জমে যাওয়ার। অসাধারণ এই যাত্রাপথ কাটিয়ে আমরা পৌঁছে গেছিলাম বদ্রীনাথ ধামের কাছে। বদ্রীনাথ হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার শহর ও নগর পঞ্চায়েত। ভারতের 4 ধামের তীর্থস্থানের অন্যতম একটি স্থান এই বদ্রীনাথ। উত্তরাখণ্ডের ছোটা 4 ধামেরও অন্যতম এই বদ্রীনাথ। 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য বদ্রীনাথকে প্রধান তীর্থস্থান হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেন। আদি শঙ্করাচার্যের মতে 4 ধাম 4টি হিন্দু তীর্থস্থান নিয়ে গঠিত। 4টি যুগের সাথে সম্পর্কিত এই 4 ধাম। বদ্রীনাথ সত্যযুগের, রামেশ্বরম ত্রেতা যুগের, দ্বারকা দাপর যুগের এবং জগন্নাথ পুরী কলিযুগের প্রতিনিধিত্ব করে। পুরাণে হরি ও হরকে চিরন্তন বন্ধু হিসেবে উল্লিখিত করা আছে। কথিত আছে যেখানে ভগবান বিষ্ণু থাকেন, সেখানেই ভগবান শিব থাকেন। 4 ধাম এই নিয়ম মেনেই চলেন। তাই কেদারনাথকে বদ্রীনাথের জুটি, রাম সেতুকে রামেশ্বরমের জুটি, আর সোমনাথকে দ্বারকের জুটি এবং লিঙ্গরাজকে জগন্নাথপুরীর জুটি হিসেবে বিবেচনা করা হয়।
জাস্ট নামলাম আমরা বদ্রীনাথ টেম্পলের সামনে। এখান থেকে এখানে এখন টেম্পারেচার শো করছে মাত্র 2 ডিগ্রি কিন্তু ওয়েদার ভালো, ভীষণ ভালো লাগছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, মানে গায়ে লাগছে না ঠান্ডাটা। এই বদ্রীনাথ অসাধারণ একটা যাত্রাপথ, না চোখে দেখলে বিশ্বাস করা যায় না। গাড়ি পুরোটাই আসে এখানে, তাই জন্য হাঁটা এখানে কম, মাত্র 500-600 মিটার হাঁটতে হবে আমাদের এখানে। কিন্তু অসাধারণ অসাধারণ জায়গা, ভিউ যা দেখেছি আমরা এ কোনো তুলনা করা যায় না। অকল্পনীয় কিছু রাস্তার মধ্যে দিয়ে এলাম, তার দৃশ্য ভুলবার নয়। এখন যাই বদ্রীনাথ টেম্পল দেখব। বদ্রীনাথ ধাম 4 ধামের এক ধাম, শুধু উত্তরাখণ্ডের 4 ধাম না, ছোটো ধামের না, বড় ধামের মধ্যে, ভারতবর্ষের 4 ধামের মধ্যেও এক ধাম বদ্রীনাথ। আর সামনেই বদ্রীনাথ টেম্পল যাব, এই রাস্তাটা দিয়ে যাবো, দেখাচ্ছি আপনাদের। এই আমরা হাঁটা শুরু করেছি, এই সামনের রাস্তাটা চলে গেছে 500 মিটার দূরে বদ্রীনাথ টেম্পল। আর এই সোজা চলে গেছে মানা গ্রাম, যেটা ভারতবর্ষের শেষ গ্রাম, এবং তারপরেই চাইনিজ বর্ডার, সেইখানেও যাব, দেখাই। অসাধারণ সুন্দর একটা অপূর্ব জায়গা, চিন্তার বাইরে কি দৃশ্য দেখতে দেখতে এসছি রাস্তায়। যারা হাঁটতে পারেন, যারা ঘুরতে ভালোবাসেন, একটুখানি চেষ্টা করে হলো এই দিকে আসবেন, ভুলতে পারবেন না এখানকার সিনারি। অলকানন্দার পাশে এই বদ্রীনাথ দেখবার মতো। বদ্রীনাথ অলকানন্দা নদীর তীরে গাড়োয়াল পাহাড়ে অবস্থিত। শহরটি নার এবং নারায়ণ পর্বতমালার মধ্যে এবং নীলকণ্ঠ পর্বত শিখর 6500 মিটার উচ্চতার ছায়ায় অবস্থিত। মন, ব্যাসগুপা, মাতামূর্তি, চরণ পাদুকা, ভীমকুণ্ড এবং সরস্বতী নদীর মুখের মতো অন্যান্য আকর্ষণীয় দর্শনীয় স্থান রয়েছে বদ্রীনাথজি মন্দিরের 3 কিলোমিটারের মধ্যে। যোশীমঠ অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীর সঙ্গমস্থলের উপরে ঢালে অবস্থিত। আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত 4টি মঠের মধ্যে যোশীমঠ হল 4 ধামের শীতকালের আসর। ভাগবত পুরাণ অনুসারে বদ্রিকাশ্রমে পরম সত্তা বিষ্ণু ঋষি নরনারায়ণ রূপে তার অবতারে সমস্ত জীবের কল্যাণের জন্য অনাদিকাল থেকে মহা তপস্যা করে আসছিলেন। হিন্দু ধর্মগ্রন্থে বদ্রীনাথ এলাকাকে বদরী বা বদরিকাশ্রম নামে উল্লেখিত করা আছে। এটি বিষ্ণুর কাছে পবিত্র স্থান, বিশেষ করে বিষ্ণুর নরনারায়ণের দ্বৈত রূপ। কিংবদন্তি আছে যে সূর্যবংশী রাজা ভাগীরথীর অনুরোধে যখন দেবী গঙ্গাকে পৃথিবীতে অবতরণ করার অনুরোধ করা হয়েছিল, তখন পৃথিবী তার বংশধরের শক্তিকে সহ্য করতে পারেনি। তাই শক্তিশালী গঙ্গা 2টি পবিত্র শাখায় বিভক্ত হয়েছিল, যার মধ্যে একটি অলকানন্দা। আর এক মতবাদ অনুযায়ী নাম ও বসার ভঙ্গি উভয়ই ব্যাখ্যা করে এই বদ্রীনাথ, কারণ এই স্থানে বদ্রী ঝোপে পরিপূর্ণ ছিল এবং বিষ্ণু ধ্যান করেছিলেন, প্রিয় লক্ষ্মী তার পাশে দাঁড়িয়েছিলেন। জ্বলন্ত সূর্যালোক থেকে তাকে আশ্রয় দিয়ে নিজেকে বদর বিশাল বলে বদ্রীতে পরিণত করেছিলেন এবং তার প্রভু হলেন বদ্রীনাথ। মহাভারতে বদ্রীনাথের চারপাশের পর্বতগুলির উল্লেখ আছে। যখন পাণ্ডবদের একে একে মেয়াদ শেষ হয়ে গেছে বলে বলা হয়েছিল, পশ্চিম গাড়োয়ালের চূড়ার ঢালে আরোহণ করার সময় স্বর্গারোহণী পাণ্ডবরা বদ্রীনাথ এবং মানা শহরের মধ্যে দিয়ে বদ্রীনাথ থেকে 4 কিলোমিটার উত্তরে স্বর্গে যাওয়ার পথে মানে একটি গুহাও রয়েছে, যেখানে কিংবদন্তি অনুসারে বেদব্যাস মহাভারত রচনা করেছে। এই স্থানটি জৈন ধর্মেও পবিত্র বলে মনে করা হয়। জৈন ধর্মে হিমালয়কে অষ্টপদ বলা হয়, কারণ এর 8টি ভিন্ন পর্বতমালা গৌরীশঙ্কর, কৈলাস, বদ্রীনাথ, নন্দ, দ্রোণগিরি, নরনারায়ণ ও ত্রিশূলী। ঋষভনাথ হিমালয় পর্বতমালায় অবস্থিত কৈলাস পর্বতে নির্মাণ লাভ করেন এবং জৈন বিশ্বাস অনুসারে বদ্রীনাথ থেকে অসংখ্য জৈন মুনি তপস্যা করে মোক্ষ লাভ করেন। আর ভগবত গীতা অনুসারে এই স্থানে ঋষভদের পিতা নাভিরাই এবং মা মারুদেবী ঋষভদেবের রাজ্যাভিষেকের পর
কঠোর তপ করেছিলেন এবং সমাধি গ্রহণ করেছিলেন। আজও নীলকান্ত পাহাড়ে নাভি রায়ের পায়ের ছাপ সবাইকে তার দিকে আকৃষ্ট করে। বছরে 6 মাস বদ্রীনাথ বন্ধ থাকে প্রচণ্ড ঠান্ডা এবং পুরো এরিয়াটা তুষারাবৃত হওয়ার জন্য। আর অক্ষয় তৃতীয়ার দিন এপ্রিলের শেষে বা মের প্রথম সপ্তাহে খুলে যায়। 6 মাসের জন্য খুলে দেওয়া হয় তীর্থযাত্রীদের জন্য এই দরজা। অসাধারণ এই মন্দির দেখবার মতো, এবং আমরাও এই মন্দির দর্শন করেছিলাম ভীষণ সুন্দরভাবে। এবং এখানে বেশ সুন্দর সিস্টেম করা আছে, আপনাকে লাইনে দাঁড়াতেই হবে এবং সেই লাইন দাঁড়িয়ে প্রায় ঘন্টা 2-3 অবশ্যই লাগবে। এবং সিস্টেমেটিক হওয়াতে এখানে কিন্তু বেশি সময় লাগে না, তাই প্রচুর তীর্থযাত্রী হওয়া সত্ত্বেও ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে থাকলে অসম্ভব সুন্দর একটা দর্শন হয়। আমরাও এই লাইনে দাঁড়িয়ে ঘন্টা 2-3 মধ্যে দর্শন করে নিয়েছিলাম এই বদ্রীনাথ মন্দির। কিংবদন্তি অনুসারে আদি শঙ্করাচার্য অলকানন্দা নদীতে শালিগ্রাম পাথর দিয়ে তৈরি ভগবান বদ্রীনারায়ণের কালো পাথরের মূর্তি আবিষ্কার করেছিলেন। তিনি মূলত তাপকুণ্ড উষ্ণ প্রস্রবণের কাছে গুহায় এটি স্থাপন করেছিলেন। 16 শতাব্দীতে গাড়োয়ালের রাজা মূর্তিটিকে বর্তমান মন্দিরে স্থানান্তরিত করেন। মন্দিরটি প্রায় 50 ফুট লম্বা, আর যার উপরে ছোট রূপোলা সোনার গিল্টের ছাদ দিয়ে আবৃত। সম্মুখ ভাগটি খিলানযুক্ত জানলাসহ পাথরের তৈরি। প্রশস্ত সিঁড়ি লম্বা খিলানযুক্ত গেটওয়ে পর্যন্ত নিয়ে যায়, যা মূল প্রবেশদ্বার। স্থাপত্যটি একটি বৌদ্ধ বিহারের অনুরূপ। উজ্জ্বলভাবে আঁকা সম্মুখ ভাগটি বৌদ্ধ মন্দিরগুলোর আরও বেশি বৈশিষ্ট্যযুক্ত। ঠিক ভেতরে রয়েছে মণ্ডপ, বড় স্তম্ভের হল, যা গর্ভগৃহ বা মূল মন্দির এলাকায় নিয়ে যায়। মন্দিরের দেওয়াল ও স্তম্ভগুলি জটিল খোদাই দ্বারা আবৃত। পাণ্ডুকেশ্বর থেকে আমরা সকালবেলা বেরিয়ে বদ্রীনাথ পৌঁছে গেছিলাম প্রায় 9টার মধ্যে, যার জন্য সেরকম ভিড় হওয়ার আগেই আমাদের বদ্রীনাথ ধাম দর্শন দুর্দান্তভাবে হয়েছিল। তাও বেশ লাইন ছিল। ঘন্টা 2 লাইনে দাঁড়ানোর পরেই আমরা দর্শন করেছিলাম বদ্রীনাথ ধাম। আর এই বদ্রীনাথ ধাম দর্শন ছিল আমাদের কাছে এক অন্যতম সেরা। এই বদ্রীনাথ ধাম দর্শনের জন্য যুগ যুগ ধরে বহু তীর্থযাত্রী সারা দেশ বিদেশ থেকে ছুটে আসে। আর আমরা এই বদ্রীনাথ ধাম যখন দর্শন করছি তখন সত্যি মনে হচ্ছিল এক স্বর্গে বাস করছি। অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই বদ্রীনাথ ধাম দর্শন ছিল এক অদ্ভুত অনুভূতি। মন্দিরের ভেতরের ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, যার জন্য তোলা যায়নি। আর বদ্রীনাথ মন্দিরের বাইরের যে ছবি পুরোটাই তুলে ধরলাম। আর ভেতরের ছবিও মন্দিরের মূল গর্ভগৃহ ছাড়া তোলা গেছে। অসাধারণ এই প্রাকৃতিক পরিবেশ আর পাশ দিয়ে বয়ে যাওয়া অলকানন্দা ছিল ছবির মতো। এই বদ্রীনাথের আমাদের কাছে ছিল শেষ দর্শন আমাদের এই 4 ধামের। অসাধারণ ছিল এই 4 ধাম যাত্রার শেষ দিন আমাদের এই বদ্রীনাথ ধাম দর্শন। প্রায় 3 ঘন্টা মতো আমরা এই বদ্রীনাথ ধাম দর্শনে ঘুরে বেরিয়েছি এবং মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছি চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য, আর তার আগে সেই মন্দিরের ভেতর এক অসাধারণ দর্শন। যারা বদ্রীনাথ ধাম দর্শন করতে আসবেন তারা বদ্রীনাথ ধাম দর্শন করে চলে যেতে পারেন মানাগ্রাম ঘুরতে। চীন সীমান্তে 4 কিলোমিটার দূরে এই মানাগ্রামও ভীষণ সুন্দর। যদিও সেই সময় আমরা যখন ছিলাম তখন ভীষণ যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, আমরা যাইনি। আমরা মানাগ্রাম না নিয়ে ছুটলাম উত্তরাখণ্ডের আরেক অসাধারণ জায়গা এবং অন্যতম সেরা প্রাকৃতিক সৌন্দর্য আওলি দেখতে। আওলি
এই উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই আউলি দেখবার মতো। আউলির ওপরে এখানে রোপওয়ে করে ঘুরতে খরচা পড়ে 500 টাকার থেকে 600 টাকা মতো। আউলিও ছিল আমাদের কাছে ভীষণ সুন্দর অভিজ্ঞতা। আউলি দর্শন করে আমরা ফিরে এসেছিলাম পাণ্ডুকেশ্বরেই। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এবার ফেরার পথে আমরা ঘুরে দেখে নিয়েছিলাম যোশীমঠ আর দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ ভাগীরথী আর অলকানন্দার সঙ্গমস্থল। সেই দেবপ্রয়াগ আর যোশীমঠের সমস্ত তথ্য নিয়ে আসবো আমি আগামী পর্বে। এই পর্বে আজকে আমার এই বদ্রীনাথ ধাম দর্শন আর এই চারিদিকের প্রাকৃতিক পরিবেশ নিয়ে যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বদ্রীনাথ ধাম দর্শন শেষ করে আমরা এবার ফিরে এসেছিলাম পাণ্ডুকেশ্বর গ্রামে। ছিলাম আরেক রাত্রির পাণ্ডুকেশ্বর, আর পরের দিন বেরিয়ে পড়লাম আমাদের হরিদ্বারের পথে, কারণ এবার ফেরার পালা। আর দেখে নিয়েছিলাম যোশীমঠ আর সেই দেবপ্রয়াগ। আসছি সেই পর্বের গল্প পরের পর্বে। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন। গুড নাইট।